নদিয়া জেলার অন্যতম শিল্পাঞ্চল পলাশী সুগার মিল প্রায় 8-9 বছর ধরে বন্ধ। সেখানে বালি মাফিয়ারা সুগার মিল বিক্রি করার চক্রান্তে সুগার মিলের যে জমি প্রায় 900,000 একর জমি, সেই জমির মাটি বিক্রি করে সেখানকার চাষযোগ্য জমিকে পুকুরে পরিণত করছে। কল্যাণী শিল্পাঞ্চল প্রায় রুগ্ন ভগ্ন দশায়। সেই শিল্পাঞ্চল চালুর দাবিতে কৃষ্ণনগর থেকে কল্যাণী রেল লাইন দীর্ঘদিন ধরে আমাদের দাবি, নদিয়া জেলার দাবি। সেই দাবিতে এবং আমাদের কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যে রেল লাইন, বটগ্রাম রেল লাইন, সেই রেল লাইন চালুর দাবিতে আমাদের নদিয়া জেলার পক্ষ থেকে আমরা এই পদযাত্রায় সামিল হয়েছি। স্লোগান দেয় যে নেতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার পিছনে আছি। তা তো হচ্ছে না, উল্টো হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন হাতে নিয়ে বিশাল মঞ্চে এদিক থেকে ওদিকে ছড়ে যেতে পারে, আমরা পারবো না। কত বড় মঞ্চ নয়, সরকারি টাকায়, তাই তো? আর এটা কোনো সরকারি প্রচারও নয়। ডিওএফআই আপনারা জানেন, আমি নিজেও আমার জীবনের একটা বড় অংশ এই সংগঠন করেছি। একেবারে ইউনিট থেকে সর্বাধিক সম্পাদক হয়েছিলাম। এখনো যা বন্দীপ করি সংসদের মধ্যে, পার্টির মধ্যে, রাজনীতিতে, অর্থনীতিতে, সেগুলো শিখেছি ভারতের গণতান্ত্রিক যুবসেন যখন করতাম। আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে দুরবস্থা, প্রতিদিন দেখছেন কোনো না কোনো মন্ত্রী ঘর থেকে কোনো টাকা বেরোচ্ছে, মন্ত্রীর সাঙ্গপাঙ্গদের কাছ থেকে বেরোচ্ছে, মন্ত্রীর যে পুলিশ পাহারা দেয় সিকিউরিটির নাম করে তার কাছ থেকে বেরোচ্ছে। কাদের টাকা? আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে বন্ধ রাখা হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েদের ICDS এর খাবার চুরি হচ্ছে। স্কুলে বাচ্চাদের আমরা মিড ডে মিল চালু করেছিলাম যাতে গরিব ঘরের ছেলে মেয়েরা স্কুলে আসলে না খেয়ে বাড়ি থেকে আসে অজ্ঞান হয়ে যায়। সেই মিড ডে মিলের চাল চুরি করেছে। অসংখ্য মানুষ রেশন কার্ড নিয়ে জ্বালাতন, ডিজিটাল রেশন কার্ডের নামে দিদি তাল করেছিলেন। এইখানে বাড়ি তো ওইখানে রেশন দোকান, একটা বাড়ির 4 জন লোক তো 3টে রেশন দোকানে ভাগ করে দেওয়া হয়েছিল। লক্ষ লক্ষ ভুয়ো কার্ড। এখনো যে কোনো তৃণমূল অফিসে যদি হানা দেওয়া হয়, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড, এসব খুঁজে পাওয়া যাবে না। সর্বভারতীয় প্রাক্তন সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, রাজ্য সম্পাদক কমরেড জামিদা, আমাদের সহযাত্রীরা যারা আজ 15টা দিন 8টা জেলা হাঁটছে। আমরা শুধু এমনি এমনি হাঁটিনি, আমাদের সঙ্গে আমাদের দেশের জাতীয় পতাকা আছে। जिन लोगों का जिम्मेदारी था इस देश को बचाने का, आज वही लोग इस देश को बचाने के बदले इस देश को बेच रहे हैं। তাই আমরা দেশের পতাকাকে নিয়েই হাঁটছি। এবং আজকে আমরা এখানে ভাদুরিয়া পাড়াতে, ফরিদপুর এই অঞ্চলে আমরা আপনাদের সামনে কথা বলতে চাই যে যদি ভাদুরিয়া পাড়া আর ফরিদপুর অঞ্চল না বাঁচে, এই দেশকে কেউ বাঁচাতে পারবে না। তাই পঞ্চায়েত ভোটের আগে ঠিক এখানেই সভা হয়েছিল, আর সেখানে আমরা বলেছিলাম যে গোটা রাজ্যের বুকে উদাহরণ তৈরি করে এখানকার মানুষকে, জনগণের পঞ্চায়েতে ফরিদপুরকে মানুষের পঞ্চায়েত মানে বামেদের পঞ্চায়েত তৈরি করতে হবে। আপনারা কথা রেখেছেন, আপনারা সংগ্রামী মানুষজন মানুষের পঞ্চায়েত তৈরি করে মানুষের স্বার্থে পঞ্চায়েতকে পরিচালনা করার জন্য নিজেরা উৎসাহী হয়েছেন, লড়েছেন, জিতেছেন। তার জন্য আপনাদেরকে লাল দিলাম। আমাদেরকে আরো একটা কথা রাখতে হবে
যে কথা হচ্ছে দুর্নীতিবাজ দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়তে হবে। এ লড়াইটা কঠিন, এ লড়াইটা অসম, এ লড়াইটা সমানের বিরুদ্ধে সমানের নয়। ওদের কাছে সততার প্রতীক আছে, আমাদের কাছে সততার কৌটো আছে। আমরাও দেখতে চাই সততার প্রতীক আজ দুর্নীতিতে কালো মুখ দেখিয়ে কত দূর এগোতে পারে। আর সততার কৌটোতে আমার কাকার কষ্টের ঘামে 10টা টাকা আমাদেরকে ব্রিগেড অব্দি পৌঁছানোর জন্য আরো কতটা উৎসাহ, কতটা সাহস, কতটা স্পর্ধা দিতে পারে। इस देश को बेचने वाले लोग एक दिन खुद को चाय बनाने वाले का हिस्सेदार बोले थे कि देखो अभी चाय बेची, चाय बेचने वाला जब से प्रधानमंत्री हो गया तब से रेल और बैंक ये सब बेचने लगा। এখন যদি চাय बेचने वाला रेल और बैंक बेचेगा রাজ্যের সমস্ত বন্ধ কলকারখানা অবিলম্বে খুলতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে, অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে, নারীর সম্মান ও নিরাপত্তা চাই। রাজ্যের সমস্ত বন্ধ সরকারি স্কুল খুলতে হবে, অবিলম্বে তাদের স্কুলিতে সুষ্ঠুভাবে সংসদ নির্বাচন করতে হবে, সর্বনাশা নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে।
আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ডিওয়াইএফআই এর পতাকার নিচে সমবেত হয়েছি ইনসাফ চাইতে। রিন্টু শেখ যিনি পঞ্চায়েত নির্বাচনে শহীদ হয়েছিলেন, তার পরিবারের সবাই এখানে উপস্থিত আছেন, তারাও এসেছেন ইনসাফ চাইতে, বিচার চাইতে। গোটা পশ্চিমবাংলা জুড়ে যেটা চলছে, সারা ভারতবর্ষ জুড়ে যেটা চলছে, ধর্মের তাস খেলাই হোক অথবা আমাদের রাজ্যের মানুষ, বিশেষ করে বেকার যুবক যারা আছেন, শিক্ষিত যুবক যারা আছেন, তাদের আজকে দিশাহীন। আমরা আগের জমানায় দেখেছি যে শিক্ষিত ছেলেমেয়েরা গ্রামে গঞ্জে শহরে পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং জীবনের একটা অর্থ খুঁজে পাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে স্কুল প্রক্রিয়ার মধ্যে কি হয়েছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কি হয়েছে, রাজ্যের স্বাস্থ্যে কি হয়েছে, রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কি হয়েছে, রেশন দুর্নীতি কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই অবস্থার মধ্যে রাজ্যের যুবরা ডিওয়াইএফআইর নেতৃত্বে রাস্তায় নেমেছে এইসবের প্রতিবাদ করতে এবং মানুষকে বিচার পাইয়ে দিতে। আজ আমরা সমবেত হয়েছি এই পদযাত্রায়। আমাদের পদযাত্রা এখন চলবে, আমরা এখন শুরু করছি এই পদযাত্রা। এই পদযাত্রা আস্তে আস্তে এগিয়ে চলবে। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত কমরেড মীনাক্ষী, কমরেড ধ্রুব, জামিরদা, দেবদুদ্দা, ইনসারদা সহ যুব আন্দোলনের প্রাক্তন বর্তমান নেতৃত্ব জামালদাও আছে এখানে। এছাড়াও আপনারা যারা এখানে আছেন, আমার গুরুজনেরা, ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, যে সমস্ত পদযাত্রী কোচবিহার থেকে এই মুর্শিদাবাদ পর্যন্ত হেঁটে এসছে এবং সামনের ডিসেম্বরে যাদের নেতৃত্বে, সামনে জানুয়ারি মাসের 7 তারিখ যাদের নেতৃত্বে ব্রিগেডে সমাবেশ হবে, আপনাদের সবাইকে যুব আন্দোলনের একজন প্রাক্তন কর্মী হিসেবে আমার লাখো লাল সালাম। দেখুন, আপনারা দেখেছেন ইনসাফ যাত্রাকে, আপনারা দেখছেন কোটি কোটি টাকার সরকারি বিজ্ঞাপনে চলা কর্পোরেট মিডিয়ার হিম্মত হচ্ছে না। তা সত্ত্বেও আমাদের কমরেডদের হাতের মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়ছে ইনসাফ যাত্রার বার্তা। গোটা বাংলা জুড়ে আপনারা দেখছেন, আজকে আপনাদের এলাকায় হরিহর পাড়ায় হচ্ছে। এই যাত্রাকেও আপনারা দেখছেন। আর আজ থেকে 6 মাস 7 মাস আগে ওই পিসির কয়লাচোর গরুচোর ভাইপোর যাত্রাকেও আপনারা দেখেছিলেন। এই ইনসাফ যাত্রা করছে মীনাক্ষী ধ্রুবদের নেতৃত্বে ডিওয়াইএফআই, জনগণের জোরে, নিজের কলিজার জোরে। আর ওখানে পিসির গরুচোর ভাইপো যাত্রা করেছিল 1 জন 2 জন 500 5 জন নয়, 1200 পুলিশের কোলে চড়ে। আর ওই বিডিও এসডিও গুলো, মমতা ব্যানার্জি জুতো ছাড়া বিডিও এসডিও গুলো রাস্তা ঝাড় দিতে দিতে এগোতো আর পেছন পেছন গরুচোর যাত্রা করে করে যেত। ওই যাত্রা আপনারা দেখেছেন। ওটা ছিল লুটে খাওয়াদের যাত্রা, আর এটা হচ্ছে খেটে খাওয়া যৌবনের যাত্রা। আপনারা দেখছেন কমরেড রিন্টু শেখের ছবি আমাদের মঞ্চে রাখা আছে। কমরেড রিন্টু শেখের স্ত্রী, তার 2 সন্তান এই মঞ্চে বসে আছে। কমরেড রিন্টু শেখও আজকে আমাদের সঙ্গে সমাবেশে উপস্থিত থাকতে পারতেন। কমরেড রিন্টু শেখ আজকে বেঁচে থাকতেন শুধুমাত্র যদি নিজের হাতে ধরে থাকা খেটে খাওয়া মানুষের পতাকাটাকে মাটিতে নামিয়ে রেখে ওই লুটে খাওয়াদের দলের নাম লেখাতেন, তাহলে উনি আজকে বেঁচে থাকতেন। হাতের খেটে খাওয়া মানুষের পতাকা মাটিতে নামিয়ে রাখতে রাজি হননি, শহীদের মৃত্যুবরণ করেছেন, কিন্তু ওখানে ইতিহাস শেষ হয়ে যায়নি। আপনারা এই চোরগুলোকেও দেখছেন, চুরি করে করে এত সম্পত্তি বানিয়েছে, ওরা নিজেরাও ভুলে গেছে বাড়িতে শেষ কোন আসবাবটা মাইনের টাকায় কিনেছিল। তারপরে চোরগুলোর কি হচ্ছে। ওই মঞ্চের ওপরে রয়েছেন আমার সাথী বন্ধুরা, কারা আছেন তাদের নাম বারংবার উচ্চারিত হয়েছে, কিন্তু সামনে যারা বসে আছেন, যাদের জন্য এই লড়াই, যাদেরকে নিয়ে এই লড়াই, যাদেরকে সামনে রেখে, যাদের ইনসাফ পাওয়ানোর জন্য, যাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য 3রা নভেম্বর কোচবিহার থেকে এই অভিযাত্রা শুরু হয়েছে, তার কাজ এগিয়ে চলেছে এবং এই কাজ গিয়ে শেষ হবে আগামী নতুন বছরে 7ই জানুয়ারি। আজ আপনারা যারা এখানে এসেছেন, আমি কখনো ধান জমিতে নেমে চাষ করিনি, কিন্তু সাধারণ জ্ঞান আমার আছে। আপনারা খেটে খাওয়া মানুষ, ধুলো মাটি মেখে বেড়ে ওঠা মানুষ, আপনারা ভালো করে জানেন যে পশ্চিম বাংলা জুড়ে কি চলছে।
এলোমেলো করে দেমা লুটে পুটে খায়, এ কথা আপনারা ভালো করে জানেন যে এলোমেলো করে দেমা লুটে পুটে খায় এই শাসন চলছে। শিক্ষা দপ্তরের সাথী সভাপতি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আমাদের ছাত্র যুব আন্দোলনের বর্তমান প্রাক্তন নেতৃত্বরা 16টা দিন ধরে পথ হেঁটেছে। 3রা নভেম্বর থেকে 8টা জেলায় আজ পর্যন্ত প্রায় 600 কিলোমিটার আমরা অতিক্রম করেছি, প্রায় 600 কিলোমিটার। অনেকক্ষণ ধরে আপনারা আমাদের বক্তৃতা শুনছেন এবং হরিহরপাড়া থানার পুলিশরাও আমাদের বক্তৃতা শুনছেন। আমার কথা খুব কম এবং আমার কথা খুব স্পষ্ট এই ইনসাফ যাত্রার আজকের এই সভার মঞ্চ থেকে। হরিহরপাড়া থানার প্রতি আমাদের একান্ত অনুরোধ, 4 মাস হয়ে গেল রিন্টু শেখের খুনিরা বুক বাজিয়ে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে কেন? এর জবাব হরিহরপাড়া থানাকে দিতে হবে। আপনাদের কাজ আমরা কমিয়ে দিচ্ছি। 600 কিলোমিটার ধরে মানুষের মাঝে হাঁটছি আমরা। ইনসাফ যাত্রায় যারা হাঁটছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর থেকে, তারা কেউ জন্তু নয়, তারা সবাই মানুষের বাচ্চা। আর মানুষের বাচ্চারা যখন মানুষের বাচ্চাদের মাঝখানে হাঁটে তখন আপনাদেরকে সিকিউরিটি দেবার প্রয়োজন নেই। মানুষের সাথে, মানুষকে সাথে নিয়ে আমরা ব্রিগেড পৌঁছে যাব। তাই আপনাদের যেটা কাজ, ডিওয়াইএফআই এর বর্তমান সম্পাদক সভাপতি উপস্থিত আছেন শতরূপ, এখানে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ এবং আজকে ইনসাফ যাত্রায় উপস্থিত এবং পদযাত্রী যারা সুদূর কুচবিহার থেকে হেঁটে আসছেন। 15 দিন ছেড়ে আজকে 16 দিনে পা রেখেছে। এই হরিহরপাড়ার মাটির উপর দিয়ে হেঁটে ধীরে ধীরে তারা বহরমপুর হয়ে নবগ্রাম, সাগরদিঘি, খড়গ্রাম হয়ে বীরভূমের মাটিতে পা রাখবে। সেই সমস্ত পদযাত্রী সহ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি একজন ডিওয়াইএফআই এর প্রাক্তন
আমার নাম মামুন। আমরা 21 নভেম্বর থেকে ইসলাম যাত্রা শুরু করেছি। সেক্ষেত্রে আমরা ইনসাফ চাই। বর্তমান যা পরিস্থিতি সব থেকে পিছিয়ে পড়া হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ, এখানে শ্রমিকের পক্ষে 1 নম্বরে আমাদের জেলায় পড়ছে। শুরু করে দাও, শুরু করো, চলো। এই পিছাও, এই পিছাও, আগে পিছাও, পিছাও, এই আমরা কলকাতার দিকে এগিয়ে চলেছি আর বিভিন্ন দাবি দাবা নিয়ে। আপনারা জানেন সবাই ইনসাফ মানে রাইট টু ইনসাফ, ন্যায়ের অধিকার করার জন্য আমরা এগিয়ে চলেছি। আমরা যেটা শুরু করেছিলাম 3 তারিখে কোচবিহার থেকে, আমরা এটা বিভিন্ন দাবি দাবা যেমন শিল্প শ্রমিক বাঁচানোর জন্য, তারপরে এই যে চাকরির যে দুর্নীতি, বিভিন্ন রকম দুর্নীতি সমাজে, সেইটার বিরুদ্ধে আমরা লড়ছি। তারপরে সাম্প্রদায়িকের বিরুদ্ধেও আমরা লড়ছি। আর আমরা যেটা শিল্প বিভিন্ন আমরা যাত্রা করেছিলাম লং মার্চ চিত্তরঞ্জন থেকে, রিসেন্টলিও একটা হচ্ছে সমাবেশ এখানে। তো আমরা এই নিয়ে এগিয়ে যাচ্ছি আর কি। সবাই বলো ধুয়ো লাগে দাও, ধুয়ো লাগে দাও, ধুয়ো লাগে দাও, ধুয়ো লাগে দাও।
যৌবনের ডাকে যে পদযাত্রা, সেই পদযাত্রা 3রা নভেম্বর থেকে যা শুরু হয়েছে কোচবিহার থেকে, আজ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম, শেরপুর খড়গ্রাম হয়ে আজকে হচ্ছে 19 তারিখ, এই 19তম, আজকে 18তম দিন, পদযাত্রা 18তম দিন। তারা পদযাত্রীরা, যুবরা আজকে মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে শুরু করেছে সকালে, এখন কুলি বড়োয়া এই পথে এই পদযাত্রা পৌঁছাবে আজকে বীরভূমে। আজকে তারা কলেশ্বর হয়ে সাঁইথিয়া এবং সাঁইথিয়ায় রাত্রিবাস করবে। আমি প্রথমেই বলবো যে আমাদের 3 নভেম্বর থেকে ইনসাফ যাত্রা শুরু হয়েছে। 60 জন কমরেড 7 দিন ধরে রাস্তায় হাঁটবে। এই গাড়ি কমরেডদের খাওয়ানোর জন্য, ডাল ভাত খাওয়ানোর জন্য একটু অর্থের প্রয়োজন। 7ই জানুয়ারি আমাদের ব্রিগেড সমাবেশ। আমাদের ব্রিগেড সমাবেশে একটু ফ্ল্যাগ কেনার জন্য, ঝান্ডা কাটার জন্য, স্টেজ করার জন্য অর্থের প্রয়োজন। কমরেডরা রাস্তায় হাঁটছে, একটু খাওয়ানোর প্রয়োজন। তাই আমাদের তো আপনাদের এলাকার এমএলএ, পাঁচির চোপকে পালানো এমএলএর মতন লোকের টাকা চুরি করা টাকা নেই, জনগণের টাকা দিয়ে আমাদের ব্রিগেড সমাবেশ করতে হবে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যা পারবেন আমাদের কৌটোতে একটু সাহায্য করুন। কারণ গরিব খেটে খাওয়া মানুষের ছেলেরা চাকরি পেয়েছে, ক্ষেত মজুর, ভ্যান চালক, রিক্সা চালকরা চাকরি পেয়েছে। আর আজকে পশ্চিমবাংলায় চাকরি পাওয়া যায় না, কারণ এই জীবনবাবুদের মতো নেতাদের পকেটে 8 লাখ 10 লাখ টাকা যদি আপনি না দেন, তাহলে আপনার ছেলেটা চাকরি পাবে না। আজকে এসএসসি পরীক্ষা বন্ধ, আজকে পিএসসি পরীক্ষা বন্ধ, আজকে টেট পরীক্ষা বন্ধ। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কি যে এসএসসি পরীক্ষা, টেট পরীক্ষা কি দুর্গা পুজো, কালী পুজো নাকি যে প্রতি বছর করতে হবে? আমরা বলছি হ্যাঁ, আপনাকে প্রতি বছর করতে হবে, আপনাকে নিয়োগ করতে হবে, বাংলার সমস্ত বেকারের হাতে কাজ দিতে হবে। এই দাবিতেই আমাদের ইনসাফ যাত্রা, তাই আমরা রাস্তায় পা হাঁটছি। আজকে বড় বর্ষা খড়গ্রাম 2টো কিষাণ মান্ডি খোলা হয়েছে। আজকে কিষাণ মান্ডিতে আমার কৃষকরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারছে না। ধান আছে মাঠে, কিছু ধান চলে এসেছে বাড়িতে। আমাদের রার এলাকা, ধানের পরে আলু হবে, ধান বিক্রি করে কেউ কেউ আলু লাগাবেন। আজকে বড়ুয়া খড়গ্রামের কৃষকের কি অবস্থা? আজকে ধান বিক্রি হচ্ছে না, অনলাইনে নামের তালিকা হচ্ছে না। তাহলে সাথী সভাপতি মঞ্চে আছেন আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তথা ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড শুভজ্যোতি সাহা সহ তাদের যারা সহযাত্রা পদযাত্রী, সমস্ত সংগ্রামী বন্ধুদের এবং মঞ্চে প্রাক্তন যুব নেতা তথা গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড জমির মোল্লা সহ স্থানীয় নেতৃবর্গ এবং মা বোনেরা, যুব বন্ধুগণ, আমি আপনাদের সকলকে একজন প্রাক্তন যুবকর্মী হিসেবে, ডিওয়াইএফআই এর একজন প্রাক্তন কর্মী হিসেবে আমাদের এই যে পদযাত্রা চলছে 3রা নভেম্বর থেকে
2 মাস ব্যাপী যে পদযাত্রা সুদূর কোচবিহার থেকে সাগর পর্যন্ত, পাহাড় থেকে সাগর, এই যে দীর্ঘ পথ পরিক্রমা করছেন সেই পদযাত্রী বন্ধুরা, সেই নেতৃবৃন্দকে আমি আমাদের এই এলাকা রাঢ় এলাকা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে আমি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। যে কাজ তারা করছেন দীর্ঘ পথ পরিক্রমা করা। সাথী সভাপতি আমাদের মঞ্চে আছেন কমরেড রামচন্দ্র ডোম, কমরেড জমির মোল্লা, তাছাড়াও আমাদের অনেক ছাত্র যুব আন্দোলনের প্রাক্তনীরা এই সবাই আছেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। গোটা রাজ্য জুড়েই আমাদের পদযাত্রা শুরু হয়েছে নভেম্বরের 3 তারিখ। আমাদের সংগঠনের 44তম প্রতিষ্ঠা দিবস ছিল সেই দিনটা। যৌবনের এই স্পর্ধা, এই সাহস আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ, আপনাদের সমালোচনা, আপনাদের আমাদের রাস্তা ঠিক করে দেওয়া প্রতিদিন আমাদেরকে এই রাস্তায় টিকে থাকতে সাহায্য করছে। না আমাদের পদযাত্রায় আগে 2000 পুলিশ, পিছনে IAS IPS অফিসার নেই। এমনকি যদি পুলিশ আমাদের মিছিলে হেঁটেছে, আমরা বলেছি যে এই সময়টা আপনি চোর গুন্ডাদেরকে ধরতে ব্যবহার করুন, আমাদেরকে সুরক্ষা দিতে লাগবে না। এ রাস্তা আমাদের বাপ কাকাদের, এ রাস্তা আমাদের রাজ্যের, এ রাস্তা আমাদের জন্মভূমি, এ রাস্তা আমাদের ভিটে, এখানে আমাদের কোথাও বিপদ নেই। এখানে যদি আমাদের বিপদ হয় তাহলে পথ চলতি সাধারণ মানুষেরও বিপদ হবে। তাই যে বিপদকে নিজেরা মাথা পেতে নিয়েছি সেই বিপদে আপনাদেরকে সুরক্ষা দিতে হবে না। আর নতুন করে আমরা যখন মিছিলে হাঁটছি তখন আগে পিছনে লেফট রাইট করার আপনাদের দরকার পড়বে না। সমাজটা যদি অপরাধীকরণ না ঘটতো, সমাজে যদি চোর চিটিংবাজ খুনি ধর্ষক মাতালরা বুক চাপড়ে না ঘুরে বেড়াতো, তাহলে শুধু আমাদের জন্য না, যে কোনো সময় রাস্তায় নামতে পারতো তার অসুবিধা হতো না। আসলে আপনি আপনাদের কাজটা সঠিক সময় করতে পারেননি বলেই আজকে মানুষ রাস্তায় বেরোতে, প্রতিবাদ করতে, নিজের দাবি রাখতে ভয় পাচ্ছে। আর শুধু ইনসাফ যাত্রাকে আপনাদেরকে সুরক্ষিত করতে হবে না, সুরক্ষা দান করতে হবে না। আমাদের এই স্পর্ধা 2000 কিলোমিটার পার করবে। আজ 18 নম্বর দিনে আমরা পথ চলছি। এই আজকে সন্ধ্যাবেলায় 8টা জেলা আমাদের পরিক্রমা করা শেষ হবে। এই আপনাদের এখান থেকে এরপরে আমরা বীরভূম ঢুকে যাব। সেখানে কাদের রাজত্ব, কারা কি করেছিল, আসলে তো রাজত্ব নয়, আসলে গোটা জেলাটাকে নিজেদের কবজায় রেখে ভবিষ্যৎ প্রজন্ম, আজকের যারা যুব সম্প্রদায় আছে, তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করেছে। আমরা কি চাইছি? কমরেড রামচন্দ্র ডোম বলেছে যে রাজনৈতিক হানাহানি, ধর্ম, ভাষা, জাতির রাজনীতির বাইরে, বিভেদের রাজনীতির বাইরে আমরা এক থাকতে চাইছি। ধ্রুব বলেছে যে চাষের কি পরিণতি এবং চাষকে নিয়ে কিভাবে গোটা রাজ্যের মানুষের ত্রুটি টিপে ধরতে চাইছে সরকার। চাষিরও অবস্থা ভালো নয়, চাষির ফসল যে বাজারে কিনবে তারও অবস্থা ভালো নয়। অবস্থা কার ভালো? পড়েদের অবস্থা ভালো। তাহলে এই সরকারটা না চাষিদের না আপনাদের, এই সরকারটা হচ্ছে আসলে পড়েদের সরকার। আর পড়েদেরকে আরো যদি একটু মোটা গোটা বাংলায় বলতে চান তাহলে বলুন এটা দালালদের সরকার। না তো এরা কৃষকদের হবে, না তো এটা আম জনতার বা আম মানুষের হবে। কিন্তু এরপর হ্যাঁ 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। হ্যাঁ পার্থ, কুন্তল যারা জেলে আছে, এই পার্থ গেছে, জ্যোতিপ্রিয় গেছে, এদের সব জেলে বসে থেকে এদের বেতন বাড়লো, কিন্তু 100 দিনের কাজের টাকা বাড়েনি। 100 দিনের কাজ, মাটি কাটার কাজ, পুকুর কাটার কাজ, বাড়ি ঘর তৈরি করার কাজ, রাস্তা তৈরি করার কাজ কতদিন? কি হবে তারপর? কি চেয়েছিল?
পশ্চিমবঙ্গের সরকার বামফ্রন্টের সরকার, আর বামফ্রন্টের সরকার কি স্বপ্ন দেখে কাজ করেছিল না, পশ্চিমবঙ্গের মানুষ আর তার ভবিষ্যৎ প্রজন্মের হাতে একটা কাজ দেওয়ার জন্য কাজ করেছিল। কি কাজ? মুর্শিদাবাদের জন্য কি কি পরিকল্পনা ছিল, কি কি স্বপ্ন ছিল? জঙ্গিপুরের ইন্টারন্যাশনাল ফুড পার্ক। কি হতো এখানে? আপনি সবজি উৎপাদন করেন, আপনি ধান, আপনি আলু উৎপাদন করেন, বিনা কোল্ড স্টোরেজে কতদিন রাখবেন এ ফসল? কতদিন রাখবেন? আপনার নিজস্ব কোল্ড স্টোরেজ আছে? নেই তো। সরকারি কটা কোল্ড স্টোরেজ আছে? সরকারি পয়সাতে কত বস্তা ধান, চাল, আলু, সবজি রাখতে পারবেন? কত? আজকে কোল্ড স্টোরেজ কাদের? আম্বানি আদানিদের। কত পয়সা দিতে হবে? কোনো হিসাব আছে? নেই। তাহলে এমন একটা স্বপ্ন ছিল যে স্বপ্নতে চাষিদেরকে পরেদের কাছে নিজের শাক সবজি ধান চাল আলু যেমন বিক্রি করতে হবে না, তেমন সেই জিনিসটা বিক্রির অভাবে নষ্টও হবে না, তার জন্য জঙ্গিপুরের ইন্টারন্যাশনাল ফুড পার্ক মুর্শিদাবাদ জেলা। ইন্টারন্যাশনাল, শুধু যে রাজ্যের নয়, এ জেলার নয়, এ দেশের নয়, ইন্টারন্যাশনাল। নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, এতগুলো দেশে আমাদের আম, আমাদের লিচু, আমাদের ধান, আমাদের আলু, আমাদের শাকসবজি দিয়ে সেগুলোকে যেমন রপ্তানি করা যেত, ঠিক সেরকম সেই জিনিসগুলোকে দিয়ে প্যাকেটজাত করে, টিনজাত করে বাইরের দেশে, বাইরের রাজ্যে রপ্তানি করা যেত। কাজ পেত কারা? যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা না। যে গাড়িতে মালগুলো লোড করতো, আনলোড করতো, তারা চাকরি পেত। মানে গরিব মানুষের বাড়ির ছেলে মেয়েরা চাকরি পেত। প্যাকেটে ভরতো, টিনে ভরতো কারা? যারা অফিস আদালতে ক্লার্কের কাজ করতো না, যারা গায়ে গতরে খাটতো, তারাই কাজ করত। 1 লাখের বেশি লোকের এই জঙ্গিপুর इंटरनेशनल फूड पार्क के काज होतो, কেন বন্ধ হয়ে গেল? सिंगूर में जैसे कारखानाओं का लाश निकला था, उसी दिन इस पश्चिम बंगाल से कारखानाओं का, फैक्ट्रियों का युवा पीढ़ियों के हाथ में काम दिलाने का जो सपना था, ওই স্বপ্নেরও লাশ পড়ে গেছিল যেদিনকে পশ্চিমবঙ্গে হলদিয়ার এবিজিতে প্রথম ওই গোষ্ঠীকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। আর দুর্গাপূজার চতুর্থী দিন এই সিঙ্গুর থেকে টাটাদের ন্যানো কারখানাকে বিদায় দিয়ে গুজরাটে মোদির রাজ্যে সানন্দে এই কারখানাকে পাঠিয়ে দিয়েছিল। তাই তো আজকে হিল্লি দিল্লি ঘুরলেও এই পশ্চিমবঙ্গে নতুন করে কারখানা আসছে না। কি হতো যদি রেজিনগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হতো? কি হতো যদি এখানে বহরমপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্ক হতো? বেলডাঙ্গা যদি ইন্ডাস্ট্রিয়াল পার্কটা হতো? কি হতো এখানে? ফ্রিজ তৈরি করার মেশিন, গাড়ি, মারুতি, মোটরসাইকেল না। এই জেলার যা জমি, সেই জমিতে গঙ্গা পদ্মা বয়ে চলছে, আমাদের গায়ে গতরে খাটার শক্তি আছে, আমরা খেতে কাজ করতে পারি, আমরা সব থেকে ভালো ফসল তুলতে পারি। মাছ আছে, সবজি আছে, জল আছে, এনএইচ আছে, সাগর দিঘি আছে, এনটিপিসি আছে, তবু মুর্শিদাবাদ জেলা ঢুকছে। যদি ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো হতো, জঙ্গিপুরে আইটি ফুড পার্কটা, ইন্টারন্যাশনাল ফুড পার্কটা হতো, কি হতো? আর যাই হোক, মুর্শিদাবাদ জেলাতে এত পরিযায়ী শ্রমিক হতো না। এর জেলা, এর রাজ্যের ছেলেপুলেরা এই জেলাতেই কাজ পেত, এই রাজ্যেই কাজ পেত। কিন্তু যদি সব ছেলেপুলেরা হাতে কাজ পেয়ে যায়, পেটে ভাত পেয়ে যায়, আর বাঁচার যদি একটা সৎ পথে রোজগার করে যায়, তাহলে তৃণমূলের ভোট করাবে কে? ভোট লুট করবে কে? ভিডিওর সাথে, পুলিশের সাথে সাঁঠগাঁঠ করে লোকের মাথাটা ফাটিয়ে চৌচির করে দেবে কে? মাফিয়াদের সাথে একসঙ্গে দাঁড়িয়ে থেকে বালির ওভারলোডেড গাড়ি পার করবে কে? তাই গোটা সমাজটাকে অপরাধী বানিয়ে দাও।
আইন আছে, বেআইনি কাজ করো তার জন্য খোলা ছুট আছে। আইনি কাজ করলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি যদি ভালো করে পরীক্ষা দিয়ে পাস করেন, আপনার পার্মানেন্ট ঠিকানা কলকাতা। শীত গ্রীষ্ম বর্ষা কলকাতাতেই বর্ষা অনশন করে সারা দিন রাত ওখানে চাকরির দাবিতে পড়ে থাকতে হবে। আর এদের যারা চাকরি দেবে তারা ততদিন বলছিল দুয়ারে সরকার আর বড়বাতে পাঁচিলে সরকার। গোটা রাজ্যে দুয়ারে সরকার, বড়বাতে পুকুরে মোবাইল। আমাদেরও সংসদ ছিল রামচন্দ্র ডোম, সব থেকে বেশি ভোটে জিতেছে আমাদের নেতা, আমাদের প্রাক্তনী। পাঁচিল ধরে ঝোলার প্র্যাকটিস কোনোদিন করতে হয়নি, মাথা উঁচু করে রাস্তায় হেঁটেছে, আজও হচ্ছে। কারা করতে চাইছে এটা? কারা? যারা এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেপুলেদের হাতে কাজ দিতে চাইছে না। কারা করতে চাইছে এটা? যারা এই পশ্চিমবঙ্গটাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। মানুষের হাতে যদি কাজ না থাকে, মানুষের পকেটে যদি টাকা না থাকে, এই গোটা বাজারে দোকানগুলো চলবে? সম্ভব? ওই কাপড়ের দোকানটা চলবে? বিক্রি হবে? তাহলে যদি হাতে কাজ না থাকে, তাহলে বড় আর বাজারটাকে শেষ করে দিতে চাইছে। আর যখন কিচ্ছু নেই, তখন আম্বানি আদানিরা দিদিমণির সঙ্গে তো বিরিদ কিসের, এত টাকা কেন দিচ্ছে? আমি বলছি না তো। आपके हाथ में ये चौड़ा वाला बड़ा मोबाइल है ना, जिसका दाम 10,000 से ऊपर है, क्यों किस्ती दिए किनेছেন আর ডেটা প্যাক ভরাচ্ছেন, সেলফি তোলেন, আবার ব্যাক ক্যামেরা দিয়ে অন্যদিকে ছবিও তোলেন। এখন তো বললে সে भी होता है, है ना? এখন আর টাইপ করতে হয়, লাগে না তো? बोलने से होता है। लिखिए, भारतवर्ष का सबसे अमीर पार्टी कौन है? पॉलिटिकल पार्टी। एक नंबर नाम बीजेपी। क्या तो टाका दिच्छे क्यों जाने ना। जब हम लोग पूछे कि कोरोना में प्रवासी मजदूर जब वापस आ रहे थे, तब আপনারা বললেন যেটা করোনা এক্সপ্রেস চলছে, আর পিএম কেয়ার ফান্ডের নামে যে টাকা বগলের তলায় আর পাছার নিচে জমা করলেন, ওটা কোন বাপের টাকা ছিল? আমাদেরকে জবাব দিতে হবে। দেশের সরকার মোদি বলল যে জবাব हम नहीं देंगे। ও যদি দেশের ভিলেন হয় তাহলে এই রাজ্যের ভিলেনই। বলছে দাদা হিসাব দিবে না তো আমি কোন ছাড়, আমিও 100 দিনের টাকার কোনো হিসাব দেব। দিচ্ছে না হিসাব। ওর পিএম কেয়ার ফান্ড ছিল 100 দিনের কাজ, হিসাব নেই। তুমি ছবি এঁকে ক টাকা? বলছে না এখন। কেন? কারণ এখন ছবি আঁকলেও সেই ছবি বিকবে না। কারণ যারা ছবিটাকে বিক্রি করে দিত, দোকান লাগাতো, তারা নেই। এখন কে আছে না? এখন যারা আছে তাদের সাথে জীবন কৃষ্ণ বাবুরা, এই কুন্তল ঘোষ, পার্থর সাথে একসাথে সাটগাট করে চাকরি বিক্রি করেছে। শুধু চাকরি বিক্রি করেনি, আমাদের পেটের ভাতের চালটা পর্যন্ত চুরি করেছে তৃণমূলের সরকার, জ্যোতিপ্রিয় মল্লিকরা। চাষির কাছ থেকে ধান কেনেনি, চাল কেনেনি, সব থেকে খারাপ মানের চাল রেশন থেকে আমাদেরকে দিয়েছে। আচ্ছা, সরকারি চাল কোথায় কোথায় খরচা হয় বলুন তো? কোথায় কোথায় খরচা হয় সরকারি চাল? 4 জায়গায়। এক, রেশন দোকান, যেখানে আমি আপনি আমাদের টাকা, আমাদের কার্ড নিয়ে আমরা রেশন দোকান থেকে চাল কিনি বা 5 কিলো চাল থলিতে পাই। 2, আমাদের রাজ্যের সব হসপিটালে এই চাল যায়। তাহলে রোগীদেরকে সব থেকে খারাপ কোয়ালিটি মানের চাল দিয়েছে এই রাজ্যের সরকার। আর এই চাল কোথায় যায়? মিড ডে মিলের আমাদের বাচ্চার খাওয়াতে। সরকার, আমাদের সরকার, জ্যোতিপ্রিয় খাবে ভালো চাল, বেচবে ভালো চাল, আর মিড ডে মিলের খেলাতে সব থেকে কম কোয়ালিটির চাল। আর এই চাল কোথায় যায়? জেলে, সংশোধনাগারে। জেলের ভেতরে এমন অনেক মিথ্যে মামলা কেসে লোকজন আছে যাদের কেস চালানোর মতন ঘরের লোকের তার মুরদ নেই। মিথ্যে মামলাতে পানি কেসে, গাঁজা কেসে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে মাথা তুলে লড়াই করতে গেছে। জেলের ভিতরে বিনা বিচারে মামলায় আটকে রেখেছে, উকিল দাঁড়ানোর জায়গা নেই, তাদেরকে পর্যন্ত খারাপ কোয়ালিটির চাল খাওয়াচ্ছে। এই সরকার আমাদের, আমাদের সরকার। দিল্লির সরকার কেন এদেরকে প্রশ্ন করে না? বিজেপির বিধায়করা কেন প্রশ্ন করে না?
বিজেপির বিধায়ক যদি প্রশ্ন করতে যায় তো ধুতির এখানে পিছনে কোচাটা বোঝে না, কোচাটা খুলে ধুলাতে লোটা করে যাবে, কোথায় ধুতি খুলে পড়ে যাবে তার হিসাব থাকবে। কেন? কারণ এই চাল যেখানে ওরা ব্যবহার করে, এই চাকরির টাকা যেখানে ওরা চুরি করে, এই রেশনের টাকা যেখানে ওরা মেরেছে, স্বাস্থ্য সাথীর কার্ডের টাকা যেখানে মেরেছে, স্মার্ট মিটার বসানোর জন্য বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে যে দালালি করছে, সেই দালালির হিসাব কে রাখবে? শুভেন্দু অধিকারী কলা লুচু করে বলে 20 বছর মমতার পা ধরে ধরে ঘুরেছি, আজকে আমি দাদার কোলের দোল খাচ্ছি, আজকে আমার মমতার সঙ্গে কোনো সঙ্গ নয়। বিজেপি তো হচ্ছে বিরোধী দল, তাই তো? পশ্চিমবঙ্গ বিরোধী দল কে? কে? বিজেপি। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যত আর্থিক কাজকর্ম আছে সেই কাজের হিসাব কে রাখবে? গণতন্ত্রের নিয়মে সেই কাজের হিসাব রাখবে বিজেপি, কারণ বিজেপি হচ্ছে বিরোধী দল। এই বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক এমএলএ, সে ছিল এই আর্থিক দুর্নীতি ধরার জন্য চেয়ারম্যান। আজকে সে রয়েছে তো বিজেপির বিধায়ক, কিন্তু ওই শুভেন্দুর মতন, শুভেন্দু যেমন তৃণমূলের ভাগার থেকে বিজেপির ভাগারে গেছে, কৃষ্ণ কল্যাণী বিজেপির ভাগার থেকে মমতার ভাগারে গিয়ে কোলে দোল খাচ্ছে, তাই তৃণমূলের একটা দুর্নীতি ধরবে না। আমরা বলছি না যে তৃণমূল বিজেপিতে আতাত আছে না, এদের সঙ্গে সেটিং আছে, কিন্তু আমার গলা টিপে ধরার জন্য এক হাত अगर तृणमूल का है तो दूसरे हाथ बेमालूम उसका बीजेपी का है। আর তৃণমূল আর বিজেপি সাঁড়াশি আক্রমণে পশ্চিমবঙ্গের মানুষের পেটের ভাত, হাতের কাজ, মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকারকে কেড়ে নিচ্ছে। তাই আপনাদের কাছে আবেদন, এই লড়াইটা কঠিন, এই লড়াইটা অসম, তাই কষ্ট করে 2 মাস আমাদেরকে রাস্তায় হাঁটতে হচ্ছে, নইলে তো বছরে 2 লাখ চাকরি আর বছরে 2 কোটি বিজেপির চাকরি। আমার নাম তো কোথাও না কোথাও লেখা ছিল, আমি এমএ বিএড পাস করে আছি, কিন্তু আজকে 12 বছর 10 বছর ধরে পশ্চিমবঙ্গে নতুন করে চাকরি হয়নি, বরং যাদের চাকরি ছিল তাদের চাকরি বাতিল হয়েছে। তাই লড়াইটা করতে রাস্তায় নামতে হয়েছে। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আছে বলে মাইলের পর মাইল হাঁটতে পারছি। আর আমাদের বিশ্বাস আছে ব্রিগেডের মাঠে, পড়ুয়া বাজারের সমস্ত মানুষ 7 তারিখ উপস্থিত হয়ে এই ভালোবাসা আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখবেন। এই লড়াইটা আমাদের জিততে হবে, কারণ এই লড়াইটা বাঁচার লড়াই, আর যে লড়াইটা বাঁচার লড়াই হয় সেটাতে জিততে হয়। তাই এই লড়াইয়ে জেতার আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেককে ব্রিগেডের মাঠে আসার আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।